জন্মছকের সপ্তম ভাব আর বিবাহিত এবং অবিবাহিত জীবনের সমস্ত তথ্য। ঠিকই শুনেছেন। নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দীনেশ সাথরিয়া। আজকে আলোচনা করব আমাদের জন্মছকের যে দ্বাদশ ভাব আছে, সেই দ্বাদশ ভাবের ভিতরে সপ্তম ভাব কিভাবে আমাদের বিবাহিত জীবন এবং অবিবাহিত জীবনকে ব্যতিব্যস্ত বা তার অধীনস্থ হয়ে রাখে অধীনস্থ হয়ে আমাদের চলতে হয়। সপ্তম ভাবের কি এমন বৈশিষ্ট্য আছে যে সপ্তম ভাবের বৈশিষ্ট্যের জন্য আপনার সঠিক সময়ে বিবাহ হতেও পারে, আবার বিবাহ নাও হতে পারে। এই সপ্তম ভাবের বৈশিষ্ট্যের ভিতরে এমন কিছু আছে যা আপনার বিবাহিত জীবনে চূড়ান্ত সুখ ভোগ করতে সাহায্য করতে পারে। এই সপ্তম ঘরের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা আপনার জীবনকে নরক যন্ত্রণাতে ঠেলে দিতে পারে। এই সপ্তম ভাব বলে দিতে পারে যে আপনার স্বল্প আয়ুতে বিবাহ হবে না অধিক আয়ুতে বিবাহ হবে। এই সপ্তম ভাব বলে দিতে পারে আপনার জীবন সঙ্গীর চরিত্র কেমন হবে। সপ্তম ভাব বলে দিতে পারে আপনার জীবন সঙ্গীর সঙ্গে আপনার লংরিটি কতদিন থাকবে। কারণ বিবাহের পরে সকলে কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সকলে কিন্তু সুখময় জীবনযাপন লং টাইম ধরে করতে পারে না। একটা সময় অনেকের জীবনে এরকম পর্যায় হয় যে তাদের সেই বিবাহ সম্পর্কটা ভেঙে গিয়ে ডিভোর্সের পর্যায়ে চলে যায়। বিবাহ তো দূরের কথা, শুধু কি বিবাহিত দিক, অবিবাহিতদের জন্য কি সপ্তম ঘরে কোনো প্রকার প্রভাব পড়ে না? অবশ্যই পড়ে। সপ্তম ঘর বলে দিতে পারে সপ্তম ঘরের প্রভাব এরকম পরিবর্তন করতে পারে সুদীর্ঘ দিনের প্রেমের সম্পর্ককে বিবাহের সম্বন্ধে না আসতে দেয়া। অর্থাৎ আপনার যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সেটা পরবর্তী সময়ে যে বিবাহতে আসতে চলেছিল তা সপ্তম ভাবের জন্য ক্যান্সেল হয়ে যেতে পারে। তাহলে একদম ঠিকই শুনেছেন, যে বিষয়গুলো বললাম তা প্রত্যেকটা কিন্তু সপ্তম ভাবের অন্তর্গত। তাই আজকের শুরুতেই বললাম সপ্তম ভাব এবং আমাদের বিবাহিত এবং অবিবাহিত জীবনের সমস্ত রহস্য। বিবাহ দিয়ে শুরু করি, অবিবাহিত অবশ্যই শেষে বলবো। বিবাহিত জীবনের আমাদের নানান প্রকার সুখময় দুঃখময় নানান দিক দিয়েই আমাদেরকে চলতে হয়। সকলের বাবা মা, আমি একটু গার্জিয়ান পার্টদের জন্য আজকে বলছি, যে সমস্ত গার্জিয়ানরা তাদের ছেলেকে বা মেয়েকে বিয়ে দিয়েছেন বা বিয়ে দেবে বলে ভাবছেন, তাদের জন্য কিন্তু আজকের অনুষ্ঠানটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অত্যাধিক প্রয়োজন। কারণ যখন কোনো মেয়ের বাবা তার মেয়েকে বিয়ে দিচ্ছে, সমস্ত বাবা মায়ের কিন্তু একটাই চিন্তা ভাবনা থাকে, যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে আমার মেয়ে সুখে থাকুক। সুখের জন্য অর্থ কিন্তু পর্যাপ্ত নয়। আপনি যদি মনে করেন আর্থিক দিক সবল থাকলে আমার মেয়ে সুখে থাকবে, সেটা আপনি নিজেও জানেন যেটা সব থেকে ভুল। কারণ অর্থ দিয়ে সবকিছু কেনা সম্ভব নয়। তাহলে কিভাবে বুঝবেন যে আপনার কন্যা সন্তানের যে জাতকের সঙ্গে বিবাহ দিচ্ছেন সেই জাতকের সঙ্গে আপনার কন্যা সন্তানটি সুখময় জীবনযাপন করতে পারবে কিনা? বলতে আমাদের জন্মছকের সপ্তম ভাব সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের জন্মছকের এই সপ্তম ভাব হচ্ছে আমাদের বিবাহিত জীবনের ঘর। তো সর্বপ্রথম যদি আপনার কন্যা সন্তান হয়, আপনি কন্যা সন্তানের আপনার কন্যা সন্তানের ছকটি বিচার করুন। অপোজিট পরে বিচার করবেন, জটুক বিচার পরে করবেন। আগে আপনার সন্তানের জন্মছকের সপ্তম ভাব বিচার করুন। সেখানে মঙ্গলের অবস্থান আছে কিনা, সেখানে শুক্রের অবস্থান আছে কিনা, সেখানে শনি বা রাহুর অবস্থান আছে কিনা। এই চারটি গ্রহের অবস্থান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যেই চারটি গ্রহ ভিতরে কোনো একটি গ্রহ আছে কিনা। সপ্তমভাবে শুক্র থাকলে তার এক প্রভাব, রাহু থাকলে তার এক প্রভাব, বৃহস্পতি থাকলে তার এক প্রভাব, বা সেখানে শনি থাকলে তার এক প্রভাব। তাহলে সপ্তম ঘরে সপ্তম ঘরে কোন গ্রহ অবস্থান বসে আছে, যে গ্রহ বসে আছে সে পজিটিভ ভাবে বসে আছে না নেগেটিভ ঘরে বসে আছে। সপ্তম পতি কোথায় আছে? সপ্তম ঘরে আপনি দেখলেন, ঠিক আছে, সপ্তম ঘরে বৃহস্পতি আছে, শুভকারক বসে আছে। আজকের দিনে কিছু জ্যোতিষ, নতুন যারা জ্যোতিষ চর্চা করছে তারা কি করো, ঠিক আছে, সপ্তম ঘরে বৃহস্পতি বসে আছে, পজিটিভ জায়গায় বসে আছে, ঠিক আছে, এই জাতিকার বিবাহিত জীবন ঠিকঠাক চলবে বা খুব সুখময় হবে। সম্পূর্ণ ভুল হচ্ছে বিচার। কেন? সপ্তম পতি কোথায় আছে?
সপ্তমপতি কোথায় আছে, কত ডিগ্রি বেস করে আছে, সেখানে আছে কোনো শত্রু গ্রহের সঙ্গে আছে না মিত্র গ্রহের সঙ্গে আছে। দিস ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাচ্ছে সপ্তমপতি, সেখানে সপ্তমপতি ছিল রবি, ধরে নিন সপ্তমপতি রবি। তো রবি একাদশ ঘরে বসে আছে বা দশম ঘরে বসে আছে শনির সঙ্গে, বা শনির ঘরে, এবং শনি রবির বিসম্পর্ক। তো যদি ধরে নেই রবির সঙ্গে বৃহস্পতির অবস্থানও ছিল সপ্তম ঘরে, সপ্তম ঘরে বৃহস্পতি বসেছিল, কিন্তু সপ্তম ঘরে বৃহস্পতির সঙ্গে, সপ্তম ঘরে বৃহস্পতি বসে থাকলেও সপ্তম ঘরের যে সপ্তমপতি সে বসে রয়েছে শনির ঘরে, নেগেটিভ জায়গা বসে রয়েছে, শত্রুর ঘরে বসে রয়েছে। তাহলে কি হবে, তার বিবাহিত জীবন শুরু হতে না হতে, অনেকের হয় না বিয়ে করে গেছে সব ঠিক আছে কিন্তু প্রবল পরিমাণে শত্রু, বাড়ির প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার আপনার শত্রু হয়ে দাঁড়াচ্ছে, আপনার সন্তানের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। যাদের এরকম সমস্যা আছে অবশ্যই অনুষ্ঠানটি শুনবেন, দেখবেন আপনারই মনের প্রশ্নের উত্তর, আপনারই মনের প্রশ্নের উত্তর। যদি এরকম কোনো পর্যায় থাকে, আপনার কন্যা সন্তানকে বিয়ে দিয়েছেন আর গৃহে যাওয়ার পরে, মানে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তার প্রবল পরিমাণে শত্রু বৃদ্ধি হচ্ছে এবং কেউ তাকে ভালো নজরে দেখতে পাচ্ছে না, শত্রু প্রবল পরিমাণে শত্রুতা করছে, আপনাকে এটা কিন্তু মাস্ট জানতে হবে আপনার যে কন্যা সন্তান ছিল সেই কন্যা সন্তানের জন্মছক অনুযায়ী তার সপ্তমপতি কোনো মানে গ্রহের একটা অবস্থান রয়েছে, যেখানে তার শনি বা রবি মানে মিত্রতা বা শত্রুতা গ্রহের একটা বিশেষ অবস্থান রয়েছে, বা সেই অবস্থানের জন্যই কিন্তু আপনার যে কন্যা সন্তানের আপনি বিবাহ দিয়েছেন সেই গ্রহের প্রভাবে কন্যা সন্তানের আপনার শত্রু তৈরি হচ্ছে। তাহলে আপনি শত্রুতা মেটাবেন বা আপনি যতই সেখানে সাপোর্ট করবেন, আপনি সুফল পাবেন? নিশ্চয় পাবেন না, কারণ মূল সমস্যা হচ্ছে জন্মছক। তাই বারবার বলছি, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা বিভিন্ন জ্যোতিষরা অনুষ্ঠান করি আর বারবার বলি আপনি বিবাহের আগে জটুক বিচার করুন, আপনি জটুক বিচার করে তারপর বিবাহ দিন। আজকে বলছি সেটা তো অবশ্যই করবেন, করণীয়। তার আগেও প্রয়োজন আপনার যে আপনি যদি জাতকের বাবা হন, আপনি যদি জাতিকার বাবা হন, যেই হন, আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক, আপনার ছেলে বা মেয়েকে ভালো রাখার সব থেকে বড় দায়িত্ব হবে আগে আপনার। তাই তার জন্মছক আগে বিচার করে নিন, তার কি পরিস্থিতি হতে পারে বিবাহিত জীবনে। তাহলে প্রথম পাঠ বললাম যে সপ্তমপতি সপ্তম ঘরে কে বসে আছে আর সপ্তমপতির অবস্থান কোথায় আছে। আমি নেগেটিভ দিক দিয়ে বললাম, যদি একটু পজিটিভ দিক দিয়ে বলি, মনে করুন সপ্তমপতি বুধের ঘরে বসে আছে, মিত্রর ঘরে বসে আছে, পজিটিভ জায়গায় বসে আছে, তাহলে কি হবে, তার বিবাহিত জীবনের পরে তার একটা বিশেষ গুরুত্বপূর্ণ হবে। স্বল্প দিনে সে অন্যের মনে একটা বিশেষ জায়গা তৈরি করে দেবে, তার কথা সবাই শুনবে, তাকে সবাই ভালোবাসবে এবং তাকে সন্তানাদি স্নেহতে দেখবে। অনেক কন্যা সন্তান বিয়ের পরে দেখবেন শ্বশুর বাড়িতে মেয়ের মতন করে রয়েছে এবং কন্যা স্নেহে লালিত হচ্ছে, কন্যা স্নেহ অত্যাধিক পরিমাণে কন্যা স্নেহ পাচ্ছে। কেন? আপনার কন্যা সন্তানকে যে বাড়িতে বিয়ে দিচ্ছেন, মনে করুন আপনার যে জামাতা হচ্ছে তার বোন নেই, তাই আপনার মেয়েকে যে কন্যা রূপে দেখবে তার বাবা মা, এটা ভুলও হতে পারে। তার মেয়ে থাকলেও দেখতে পারে, তার মেয়ে না থাকতেও দেখতে পারে। আপনার মেয়ের ভাগ্যে কি আছে, সে তার শ্বশুর শাশুড়ির কাছে বৌমা হয়ে থাকবে না সে তার শ্বশুর শাশুড়ির কাছে মেয়ে হয়ে থাকবে। আজকের দিনে সব থেকে বড় ঝামেলা তো এই কারণে হয়, কারণ আজকের দিনের বৌমারা তার শাশুড়িকে শাশুড়ি ভাবে, মা ভাবতে পারে না। আর শাশুড়িরা কি করে, বৌমাকে মেয়ে ভাবতে পারেন, বৌমা ভাবে, তাই অশান্তিটা মূল কারণ হয়। কিন্তু জন্মছক বলে দিতে পারে যে আপনি আপনার শ্বশুর বাড়িতে গিয়ে কি পর্যায়ে থাকবে, আপনি মা হয়ে থাকবেন না আপনি মেয়ে হয়ে থাকবেন না আপনি বৌমা হয়ে থাকবেন, সমস্ত তথ্যই কিন্তু রয়েছে। তাহলে সপ্তম ঘর কতটা ডিপ, জ্যোতিষগত দিক দিয়ে বলতে সপ্তম ঘর কতটা ডিপ হলে তারপর এরকম মানে কতটা ডিপ বিচার করলে তাহলে এই তথ্যগুলো জানা যাবে। দ্বিতীয় দিক রয়েছে, 3 নাম্বার দিক। তাহলে ফার্স্ট পয়েন্ট বললাম তার শত্রুকারক গ্রহের জন্য শত্রুতা, সেকেন্ড পয়েন্ট বললাম যে তার মিত্রকারক গ্রহের জন্য মিত্রতা, তার বন্ধুত্ব, তার অধিপত্য, সমস্ত কিছু। এইবার মনে করুন
কোন জাতক বা জাতিকার সপ্তমপতি অষ্টম ঘরে বসে রয়েছে, সপ্তমপতি অষ্টম ঘরে বসে রয়েছে, সপ্তমপতি বৃহস্পতি অষ্টম ঘরে বসে রয়েছে, অষ্টম ঘরে সেই বৃহস্পতির সঙ্গে রাহু বসে রয়েছে, এবং বৃহস্পতি যেখানে বসে রয়েছে সেখানে বৃহস্পতি নেগেটিভ জায়গায় বসে রয়েছে, বৃহস্পতি কোনো পজিটিভ ফল প্রদান করতে পারছে না, বা সেখানে মঙ্গলের অবস্থান রয়েছে, মঙ্গল সেখানে এমন একটা নেগেটিভ ফল প্রদান করছে আর সেখানে দেখা যাচ্ছে অন্য কোনো মানে বৃহস্পতি গ্রহের কোনো পজিটিভ প্রভাব সেখানে দিতে পারছে না। সেক্ষেত্রে কি হবে বলছে, সেই জাতিকার যে জাতকের সঙ্গে বিবাহ সম্পূর্ণ হবে সেই জাতকের পরমায়ু ক্ষয় পর্যন্ত হতে পারে। আমাদের আজকের দিনে এখনো কিছু মানুষের ধারণা আছে মাঙ্গলিক মানে খারাপ কিছু দোষ, মাঙ্গলিক মানে জাতিকাদের ক্ষেত্রে জাতক মানে মৃত্যু হয়, মানে তাদের স্বামীর মৃত্যু পর্যন্ত ঘটে। এই ভুল ভ্রান্তি থেকে দূরে আসুন, লৌকিক কথাতে আসবেন না, শাস্ত্র কি বলছে তার সঠিক ব্যাখ্যা শুনুন। মাঙ্গলিক দোষ মানেই কিন্তু অমঙ্গল কিছু নয়, মাঙ্গলিক দোষ খারাপ অবশ্যই, কিন্তু তার প্রকারভেদ রয়েছে বিশেষ কিছু জায়গা বুঝে। তাহলে সপ্তমপতি কোথায় বসে আছে? আরো একাদশ ঘর আছে, বলছে সপ্তমপতি স্বগৃহ ছাড়া, সপ্তমপতি স্বগৃহ ছাড়া আরো 11টি ঘর আছে, আর তা 11টি সম্পূর্ণ। অর্থাৎ অনেকের দেখবেন বিয়ের পরে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন বা আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, বিয়ের পরে ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, বোনের সঙ্গে দ্বন্দ্ব। কেন? বলছে সপ্তমপতি যদি ভাতৃগৃহে থাকে নেগেটিভ ফল প্রদান করে, বিয়ের পরে ভাইদের সঙ্গে দ্বন্দ্ব হবে, বোনেদের সঙ্গে দ্বন্দ্ব হবে, কারোর সঙ্গে সুসম্পর্ক থাকবে না। চলে যাচ্ছি ধনঘরে, বলছে সপ্তমপতি যদি ধনঘরে থাকে, যদি শুভ ফল প্রদান করে, তাহলে কি হবে? আপনার বিয়ের পরে আপনার প্রচুর পরিমাণে ধনবৃদ্ধি হতে পারে, ধনলাভ হতে পারে। আর যদি নেগেটিভ ফল প্রদান করে, বিয়ের পরে দেখবেন একের পর এক যতই হিসাব করে চলেন না কেন প্রত্যেকটা সময় আপনার খরচ বৃদ্ধি হচ্ছে, আপনার প্রবল পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে, আপনি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছেন। চলে যাচ্ছি কর্মের ঘরে, বলছে সপ্তমপতি যদি কর্মের ঘরে থেকে নেগেটিভ ফল প্রদান করে, আপনার বিবাহের পরে, আপনার মেয়ের আপনার বিবাহের পরে যদি সপ্তমপতি আপনার কর্মের ঘরে রয়েছে, সেখানে যদি নেগেটিভ ফল প্রদান করে, দেখবেন বিয়ের পরে কিছু না কিছু করে আপনার কর্মে ডিমোশন হচ্ছে, ব্যবসায় ঠিকঠাক লাভ হচ্ছে না, আপনি ক্রমাগত কিন্তু সমস্যায় পড়ে রয়েছেন, সমাধান পাচ্ছেন। আবার সপ্তমপতি যদি পজিটিভ থাকে, বিয়ের পরেই কিছু না কিছু করে আপনি প্রমোশন পেয়ে যাচ্ছেন, ব্যবসায় অধিক উন্নতি হচ্ছে, ব্যবসায় অধিক উন্নতি হচ্ছে, আপনি নতুন করে আপনার অ্যাসেট করছেন। তাহলে বিবাহিত জীবনে কিন্তু সুখময় এবং দুঃখময় দুটো দিকই রয়েছে, আমাদেরকে সঠিকভাবে জানতে হয়। সমস্ত দিক তো বললাম, কিন্তু আপনাদের মনের খিদা এইটুকু নয়, আপনাদের মনের খিদা সেই গভীর তথ্য, যে তথ্যকে ডিভোর্স বলা হয় আজকের দিনে। কেন হয়? কোন জাতক বা জাতিকার ক্ষেত্রে সপ্তমপতি যেখানে থাক, যদি সপ্তম ঘরে রাহুর দৃষ্টি থাকে, সপ্তম ঘরে শনির দৃষ্টি থাকে, সপ্তম ঘরে মঙ্গলের সঙ্গে রাহু বা শনি কেউ যদি থাকে এবং তারা যদি নেগেটিভ পর্যায়ে থাকে, তাহলে কি হবে? আপনার কন্যা সন্তান বা আপনার পুত্র সন্তান, যে হোক, কোন প্রকার বিবাহিত জীবন সুখময় হবে না। বিয়ের পরে তার ডিভোর্স অনিবার্য, কোনো প্রকার কিন্তু সেখান থেকে সে বেরিয়ে আসতে পারবে না। এইবার একটা ব্যাপার হয়, অনেক সময় আমার কাছে মানে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমার মনে আসলো। একজন জাতকের ডিভোর্সের একজন সেম পর্যায়ে ফার্স্ট পার্টি তাদের সই হয়ে গেছে, তার জন্মছকে দেখলাম সপ্তমপতি এত সুন্দর জায়গায় রয়েছে এবং সপ্তম ঘরে ডাইরেক্ট বৃহস্পতি নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রদান করছে, সপ্তম ঘরে বসে আছে বুধ, আর সপ্তমপতি যেখানে বসে আছে সেটা খুব ভালো জায়গায়, কিন্তু তাদের ডিভোর্স হচ্ছে। কেন? এবং ডিভোর্সের পর্যায়ে যখন জানলাম যে সেই জাতিকার যার সঙ্গে বিবাহ ছিল, জাতক কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে যুক্ত আছে, এক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা। এই জন্য কিন্তু আবার জটুক বিচারটা করতে হচ্ছে। কারণ আমি যদি এক ঢালে আমি বলে যাই শুধু সপ্তমপতি আপনার কন্যা সন্তানের বা আপনার পুত্র সন্তানের বিচার করুন, তাহলে তো পর্যায়ে আসছে না, না যে আপনি জটুক বিচার করুন। সেক্ষেত্রে জটুক বিচার করার প্রয়োজন রয়েছে। জটুক বিচার করলে যে আমাদের টোটাল যে স্কোর, আমাদের 36 যে স্কোর রয়েছে, সেক্ষেত্রে কোথায় কি থাকার দরকার, ইয়নি কত থাকার দরকার, তার সেক্সুয়াল পার্টনারের কি পর্যায়ে থাকার দরকার, টোটাল পার্ট রয়েছে।
সেই পার্টগুলো মানে এক একটা করে দেখতে হবে, কোথায় কি কম আছে, কোথায় কি প্লাস আছে, সেটা প্লাস মাইনাস কিছু করা যাবে কিনা, কোনো পর্যায়ে সেটা মানে পজিটিভ হতে পারে কিনা। এবং লেস দ্যান 19 যদি মানে লেস দ্যান 16 16-র উপরে যদি হয় আমরা পজিটিভ বলি, কিন্তু অনেক সময় আমরা 30 হয়ে গেলেও না বলি, কিছু পার্ট 30 হয়ে গেলেও না বলি, কারণ কিছু কিছু আজকের দিনে মেশিনারি সিস্টেমে বা আপনাদের কাছে এখন তো সেলফোন রয়েছে, বিভিন্ন প্রকার সফটওয়্যারের মাধ্যমে আপনারা দেখে দিচ্ছেন 30% মিলছে ছেলে বা মেয়ের ভিতরে, আপনারা মনে করছেন ভীষণ পজিটিভ। না, 30% হলে বা 32% হলে কিছু কিছু সময় না করে দিই। কেন? কিছু একটা পয়েন্ট দেখা যাচ্ছে এতটা মাইনাস রয়েছে, ওই একটা পয়েন্ট আপনার জীবন ছাড়খাড় করে দিতে পারে। তাই অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দিয়েই কিন্তু আপনার হরোস্কোপ, আপনার ছেলে বা মেয়ের হরোস্কোপ দিয়ে, আপনার যারা নতুন করে বিয়ে করাতে চাইছেন আপনার জাতক জাতিকা দুজনের হরোস্কোপ দিয়ে কিন্তু জটুক বিচার করবেন অভিজ্ঞ কোনো জ্যোতিষকে দিয়ে, তাহলে অবশ্যই ভালো দিক পাবেন। তাহলে যে দিক নিয়ে বলছিলাম যে তৃতীয় ব্যক্তির কোনো আগমনে সম্পর্কে বিচ্ছেদ হতে পারে, সেক্ষেত্রে দুজনের বিচার করলে কিন্তু বোঝা যাবে তৃতীয় ব্যক্তি কেন আসবে, কবে আসবে। অনেকের আমি দেখেছি এরকম জন্মছকে ডিস্টার্ব আছে, কিন্তু 8 বছরের প্রেমের সম্পর্ক। আমি যখন ছেলের বাবাকে বললাম, বলছে এরকম কোনো ব্যাপার ঘটবে না। বলছে কেন? বলছে 8 বছর পরে 8 বছর প্রেমের সম্পর্ক ছিল, 9 বছরের মাথায় রেজিস্ট্রি করেছি, 10 বছরে বিবাহ দিচ্ছি, এদের ভিতরে অন্য কিছু মানে অন্য কেউ কোনো সম্পর্কে জড়াতেই পারে না। আমি বললাম 3টে বছর অপেক্ষা করুন, 3 বছর পরে মনে হয় আপনার আমার সঙ্গেই যোগাযোগ করতে হবে, কারণ সবার আগে আমার কথা মনে পড়বে। 2 বছর ঠিকঠাক হয়নি আমার সঙ্গে যোগাযোগ করছে, যে ছেলে তার নিজের শালীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে এবং তাদের ভিতরে সম্পর্কে ভীষণভাবে ডিস্টার্ব চলছে, সম্পর্ক বলে কয়ে আসে না। যদি আপনার জন্মছকে সেরকম কোনো পার্ট থাকে, যদি আপনার কোনো গ্রহের পজিটিভ দিক বা নেগেটিভ দিক থাকে, আপনি সেই পাকে পড়বেনই। সুস্থ মানুষ যখন রাস্তা দিয়ে যায়, তার সামনে কোনো গাড়ি আসলে সে কি ভাববে আমি গাড়ির সামনে যাব আর আমার অ্যাক্সিডেন্ট হবে, আমি চাপা পড়বো বা মারা যাব? কখনো ভাবে না। নিতান্তই যদি সে সেরকম কোনো পর্যায়ে না থাকে, কেউ ইচ্ছাকৃতভাবে সুসাইড করতে গেলে সেটা পরের কথা, কেউ যদি সেরকম পর্যায়ে না থাকে তাহলে সেটা কখনো ভাববে না। কিন্তু কখন হয়? বলছে যখন তার সামনে গাড়ি আসে তার ভাবনাই থাকে না সে কোথায় যাচ্ছে, গ্রহ তাকে সেই ভাবনা নিষ্ক্রিয় করে দেয়, তাকে সেই গাড়ির সামনে প্রেজেন্ট করে দেয়। তাই আপনি ভুল কখন করবেন আপনি নিজেও জানতে পারবেন না, আপনাকে সেই পর্যায়ে তুলে দেবে যে ভুল করার কোনো পর্যায়ে আপনার কাছে আদৌ আছে কি নেই। এই জন্য আমাদের জন্মছক পুঙ্খানুপুঙ্খানু বিচার করার প্রয়োজন রয়েছে, যে আমাদের ভালো থাকতে গেলে কোন গ্রহের অবস্থান কিভাবে থাকার প্রয়োজন আছে এবং তাদের পজিটিভ দিক আছে কি নেগেটিভ দিক রয়েছে, সেই দিকগুলো বিচার করলে তবেই কিন্তু আপনি পজিটিভ ফল পেতে পারেন। একটা দিক বলি অনুষ্ঠান পারপাসে, এরকম কোনো পর্যায়ে যদি কেউ থেকে থাকেন, আজকে যারা অনুষ্ঠান শুনছেন, যাদের একদম লাস্ট পর্যায়ে মানে এরপরে ডিভোর্স হবেই, আর কোনো ব্যতিক্রম নেই, আপনি অনেক চেষ্টা করেছেন আপনার সেই পার্টনারকে বা আপনার প্রিয়জনকে ফিরিয়ে আনার, সে হতে পারে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে, বা হতে পারে আপনাদের ভিতরে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে ভীষণ বড় ডিস্টার্ব হয়েছে, আপনি অনেক প্রকার চেষ্টা করেছেন কিন্তু কোনো প্রকার পারেননি। দেখুন, কোনো কিছু ঘটে গেলে বলছে জ্যোতিষ কিন্তু ঘটে যাওয়ার আগের জন্য, খুব ভালো করে বুঝবেন, ঘটে যাওয়ার আগের জন্য। আপনার সপ্তম ঘরে মঙ্গল রয়েছে, আপনার আপনি মাঙ্গলিক কাটান, ঘটবে না। ঘটে গেলে আপনি মাঙ্গলিক কাটিয়ে নিলে সমাধান হবে না। ঘটে যদি যায় তাহলে উপায় কি? ঘটে যাওয়ার পরে বলছে, ঘটে যাওয়ার পরে তন্ত্র, একে অপরের পরিপূরক। যদি ঘটে গেছে এরকম কোনো ব্যক্তি আছে যারা আমার আজকে অনুষ্ঠান শুনছেন, দীর্ঘদিন কোনো সমস্যা চলছিল, এখন সেপারেট হয়ে রয়েছেন, খুব শীঘ্র লাইফ টাইমের জন্য সেপারেট হবে, কিন্তু কোনো একজন চাইছেন যাতে সেপারেট না হয়। তন্ত্রে বিশেষ ক্রিয়া আছে, আর আমি তন্ত্রের সেই বিশেষ ক্রিয়ার মায়াঙ্ক তন্ত্র করে থাকি, যে মায়াঙ্ক তন্ত্র করে মায়াজাল, যা কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধান করতে পারে, আপনাকে সেই কঠিন জায়গা থেকে ফিরিয়ে আনতে পারে। 100% সমাধান হবেই হবে, মৌখিক নয়, তার লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি আমি। তবে হ্যাঁ, বেশ কিছু পর্যায়ে যদি কঠিন পর্যায়ে থাকে, আপনাকে কাজের সময় প্রেজেন্ট থাকতে হবে সেখানে কর্মস্থলে। আগামী দিন একটা বিশেষ দিন আছে, এরকম সেরকমই দিন যেখানে বসে যদি আপনি কাজ করেন 100% সমাধান পাবেন। 2nd সেপ্টেম্বর অ্যাকচুয়ালি 1st এবং 2nd সেপ্টেম্বর, 1st সেপ্টেম্বর চতুর্দশী আর 2nd সেপ্টেম্বর হচ্ছে কৌশিক অমাবস্যা।
এই দুই বিশেষ দিন তারাপীঠ মহাশ্মশানে এক বিশেষ ক্রিয়া হতে চলেছে। যদিও আমাদের অন্য নানান সময় ক্রিয়া হয়, কিন্তু এই দিন বিশেষ দিন। এই দিনে যে কোনো প্রকার কঠিন থেকে কঠিনতম সমস্যার সমাধানের একমাত্র শ্রেষ্ঠ দিন। 100% ফল পাবেনই পাবেন, মৌখিক নয়, তার লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। কাজের সময় আর প্রেজেন্ট থাকতে হবে আপনাকে, নিজে হাতে আহুতি প্রদান করে নিজের চোখে আপনি দেখতে পাবেন কিভাবে তন্ত্র প্রয়োগ হয়, কিভাবে আপনার সেই হারিয়ে যাওয়া মানুষ, আপনার থেকে দূরে চলে যাওয়া মানুষ আপনাকে পুনরায় ফিরে আসছে, পুনরায় সেই ভেঙে যাওয়া দুঃখময় সম্পর্ক আবার জোড়া হচ্ছে মধুময় সম্পর্ক দিয়ে। একটাবার যোগাযোগ করুন, 100% ফল অবশ্যই পাবেন। আর কৌশিক অমাবস্যার তারাপীঠের যে কি সম্পর্ক রয়েছে সেটা নতুন করে বলবো না। বিশেষ দিন, বিশেষ যোগ, একটাবার অবশ্যই যোগাযোগ করুন, 100% ফলাফল অবশ্যই পাবেন। আর্থিক দিক নিয়ে যারা চিন্তা করছেন তাদের জন্য বলছি, অর্থের জন্য ভাবছেন যে কোনো প্রতিকার করতে পারছেন না, তাদেরকে বারবার বলবো, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহ মন্দির। আমার মা বাবার এটা আদেশ, অর্থের জন্য যাতে খালি হাতে কেউ ফিরে না যায়, তাই গৃহ মন্দিরের চেম্বারে যারা আসবেন, এটা কিন্তু বলছি না যে আমি বিনামূল্যে কাজ করে দেবো, তবে যতটুকু স্বল্প অর্থ নিয়ে আপনার কাজ করা সম্ভব অবশ্যই ততটুকু করে দেবো। আমার গৃহ মন্দিরে যারা আসবেন, নদিয়া জেলার হরিণঘাটাতে আমার গৃহ মন্দির, প্রত্যেক রবিবার সেখানে আমি থাকি। একটাবার শুধু ফোন করে আসতে হবে। যদি অমাবস্যা পূর্ণিমা থাকে তাহলে আসবেন না, কারণ অমাবস্যা পূর্ণিমাতে আমি কিন্তু থাকি না। 100% আপনার সমাধান হবেই। আর আমি দিনের সাথে যে এখনো ওয়ান মিডিয়াতে বসে বলি, 100% গ্যারান্টি আপনার সমস্যার সমাধানে। যারা আমার চেম্বারে আসতেন প্রত্যেকে কিন্তু আসতেই ভালোবাসাটা ছোট্ট নিদর্শন পাচ্ছেন। নেপোলিয়ন একটা আসল রুদ্রাক্ষ সম্পূর্ণ বিনামূল্যে, এটার জন্য কিন্তু কোনো অর্থ আপনাকে প্রদান করার প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ ভালোবাসার একটা ছোট্ট নিদর্শন, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন। নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি, কোচবিহার এবং শিলিগুড়িতে যারা রয়েছেন তারা কিন্তু চেম্বারটা কিন্তু এখনও চালু রয়েছে। অনেকে ফোন করে জিজ্ঞাসা করছে, কারণ বেশ কিছু সময় হয়তো আমার কোনো প্রকার লাইভ অনুষ্ঠান তারা দেখতে পাচ্ছে না বলে ফোন করছে। তাদেরকে বলছি আমার চেম্বার এখনও কন্টিনিউ চলছে। যারা চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন 100% ফল পেতে, কারণ আমি এখনও পর্যন্ত কিন্তু সমস্ত কাজ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি। ভালো থাকবেন, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণে নমস্কার। সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায় মা। জনমের সব ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না করিল, সকলি ফুরায় যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসা।